This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারত পাকিস্তান সীমান্তে যত উত্তেজনা বাড়ছে ততই আতঙ্ক বাড়ছে কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলোতে। উত্তর কাশ্মীরের শেষ প্রান্তে কুপওয়ারা। উত্তপ্ত আবহে কেমন আছে সীমান্তবর্তী গ্রামগুলো? উত্তরের খোঁজে টিভি9 বাংলা। উত্তর কাশ্মীরের শেষ প্রান্ত কুপওয়ারা, যার 3 দিকে পাক অধিকৃত কাশ্মীর। টাংধার সেক্টর খুবই স্পর্শকাতর। অনুপ্রবেশ মাদক পাচারের করিডোর হিসেবে কুখ্যাত এই জেলার টাংধা সেক্টর। এই বর্ডার রোডের পাশে পাহাড়ের ঢালে নদীর ধারে ছোট্ট একটা গ্রাম আছে, তার নাম মারসেরি। সেখান থেকে সামনের পাহাড় পেরোলেই পাক অধিকৃত কাশ্মীরের লিপা উপত্যকা। ফলে পাকিস্তান গোলা বর্ষণ করলেই গ্রামের ওপর দিয়ে উড়ে যায় গোলা, কখনো আশ্রে পড়ে এই গ্রামের ভেতরেই। দাঁড়িয়ে আছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর যে এলাকা, সেখানে আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সেটা মূলত বর্ডার রোড এবং এখানে বেশ কয়েকটি সীমান্ত গ্রাম বা বর্ডার ভিলেজ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে টিপি। এই টিপি গ্রামেই আমি দাঁড়িয়ে রয়েছি। পাকিস্তান থেকে যখনই কোনো ধরনের সিজফায়ার ভায়োলেশন হয়, যখন শেলিং শুরু হয়, এই সমস্ত গ্রামের মানুষকে নামিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ এই সমস্ত গ্রামে পাকিস্তান থেকে শেলিং হলে এই সমস্ত জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়। এই নিচে যে নদীটা যাচ্ছে, এই নদীর সোজাসুজি যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের ঠিক ওপারটাই হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালি। সামসবেরি পাহাড় বলা হয় এটাকে, এবং এর ঠিক পেছন দিকটাতেই পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালি, সেই কুখ্যাত লিপা ভ্যালি, যে লিপা ভ্যালি থেকে বারবার সিজফায়ার ভায়োলেশনের অভিযোগ ওঠে। গত কয়েকদিনও লিপা ভ্যালি থেকে বেশ কয়েকবার একাধিক জায়গায় নিয়ন্ত্রণ রেখার সেখানে কিন্তু সিজফায়ার ভায়োলেশন হয়েছে এবং বিনা প্ররোচনায় পাকিস্তানের দিক থেকে কন্টিনিউয়াস ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এই রাস্তাটা শুরু হয়েছে চৌকি বলছে সীমান্ত চৌকি, সেনা চৌকি, সেই সেনা চৌকির মধ্যে দিয়ে, সেই সেনা চৌকির মধ্যে দিয়ে এই রাস্তা এসে পৌঁছেছে এবং সামনে আরও এগিয়ে গেলে সেনার যে আউটপোস্টগুলো রয়েছে, একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর যে বর্ডার আউটপোস্টগুলো রয়েছে সেখানে পৌঁছেছে, আর তার মাঝখানে এই গ্রামগুলো। 2020-2019-এ এই সমস্ত জায়গায় পাকিস্তানের দিক থেকে যে পরিমাণ শেলিং হয়েছিল, সেখানে মানুষের প্রাণ যেমন গেছিল, তাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গিয়েছিল। আর সে কারণেই যত সেনার তৎপরতা বাড়ছে, কারণ এই রাস্তায় আস্তে আস্তে দেখা যাচ্ছে একের পর এক সেনা কনভয় এই বর্ডার ভিলেজগুলো, যা বর্ডার যে নিয়ন্ত্রণ রেখার যে বর্ডার রোডস রয়েছে সেগুলো দিয়ে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রস্তুতি তুঙ্গে। এবং সেই প্রস্তুতি তৎপরতা সীমান্তবর্তী গ্রামের মানুষ যত দেখছেন, ততই তারা আশঙ্কার প্রহর গুনছেন, কারণ তারা জানেন একটা যুদ্ধ শুরু হলে বা সীমান্তে সংঘর্ষ শুরু হলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন এই সীমান্ত এলাকার মানুষ। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, টিভি9 বাংলা, চৌকিবল, কুপওয়ারা। চৌকিবল সেনা চৌকি পেরিয়ে বর্ডারের রোড রয়েছে বেশ কয়েকটি সীমান্ত গ্রাম। বর্ডার রোডের পাশে পাহাড়ের ঢাল, সেখানে নদী, আর তার ধারেই ছোট্ট গ্রাম মারসেরি। সব মিলিয়ে 25 থেকে 30 ঘরের বসবাস। এর আগেও বিভিন্ন সময় নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, আর গোলা বর্ষণ হয়েছে এখানে। সীমান্তে উত্তেজনা টের পাচ্ছেন তারাও, সেই সঙ্গে অশনি সংকেত দেখছেন গ্রামের মানুষ। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার শেষ প্রান্তে একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট্ট এই বর্ডার ভিলেজ মারসারি। নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি থাকা মারসারি, চৌকিবল এবং আরও বেশ কিছু গ্রামের মানুষ যত সীমান্তে উত্তেজনা বাড়ছে, ততই কিন্তু তারা আতঙ্কের প্রহর গুনছেন, অশনি সংকেত দেখতে পাচ্ছেন।
যখনই এই ধরনের সীমান্তে উত্তেজনা বাড়ে, সংঘর্ষ শুরু হয়, তখনই কিন্তু পাকিস্তানের দিক থেকে যখন শেলিং শুরু হয় তখন সেই গোলাগুলি তাদের গ্রামের মধ্যে এসে পড়ে, গ্রাম ছাড়িয়ে পাশের গ্রামে গিয়ে পড়ে, প্রাণহানি হয়, সম্পত্তিহানি হয়। সব মিলিয়ে 25-30 ঘর মানুষের বাস এখানে। মূলত তারা দিন আনা দিন খাওয়া মানুষ, কেউ চাষের কাজ করেন, কেউ বা শ্রমিকের কাজ করেন আশেপাশের কোনো দোকানে বা কোনো জায়গায়। আর কাঠের বাড়ি, কাঁচা বাড়ি, সেটাই একমাত্র তাদের আস্তানা। আর সেখানে গোলাগুলি পড়লে তারা জানেন যে বাঁচার কিন্তু সম্ভাবনা থাকে না। আর সেই কারণেই তারা অশনি সংকেত দেখতে পাচ্ছেন। সীমান্তে যত উত্তেজনা বাড়ছে ততই তারা ভাবছেন যে কোনো সময় যদি এই উত্তেজনা পেরিয়ে যখন সংঘর্ষ শুরু হবে তখন তাদের হয়তো এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কারণ এই গ্রামে এখন পর্যন্ত বাংকার তৈরি করে দেয়নি সরকার। সীমান্তে বেশ কিছু গ্রামে বাংকার থাকলেও এই গ্রামটাতে বাংকার নেই। আর সেই কারণে প্রাণ বাঁচাতে, পাকিস্তানের শেলিং থেকে বাঁচতে তাদের আশ্রয় নিতে হবে নিচে কোনো শহরে গিয়ে। আর সেই অশনি সংকেত, সেই আতঙ্কের প্রহর গুনছেন মার্সারির গ্রামবাসীরা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা, मार्शरी कुपवाड़ा। क्योंकि हमारे यहाँ पर बैंकर वगैरह किसी चीज़ का कोई ऐसा अरेंजमेंट नहीं है ताकि हम अपने सर छुपा सकें, तो इसलिए हम फिर ऐसे नीले आसमान के नीचे अपने मकानों में छुप जाते हैं। लेकिन यहाँ भी खतरात हैं गोले गिरने का, हमारे इस गांव में भी। हमने कई बार अप्लाई किया था, हमें इस खासकर हमारे ये जो गाँव है इसमें रंगवाड़ में बैंकर चाहिए करके, लेकिन बैंकर नहीं दिए सर। नहीं ना, हम तो यहीं रहते हैं, कहाँ जा सकते हैं सर? अपने बाल बच्चे छोड़ के तो कहीं जा नहीं सकते हैं, तो यहीं तो रहना है। हाँ सही बात है, खुला आसमान है, कहाँ जाए सर? मकान भी ऐसे हैं, वो तो कच्चे मकान है, बैंकर का सुविधा है नहीं हमारे पास, अब तो यहीं तो रहना पड़ता है। तो इधर बैंकर गवर्नमेंट नहीं ना, गवर्नमेंट नहीं दिया। हाँ, ऊपर से तो सर आवाज़ तो भयानक तरीके से आती है यहाँ। बाकी तो कैजुअलिटीज़ भी हुई नीचे गाँव में, पर अभी तो डर तो है सर। हम भी इसी में डरे हुए हैं भाई, कब क्या हो जाए कोई पता नहीं है। तो बैंकर तो है नहीं यहाँ पर हमें, तो ऐसे मकानों के बीच में अंदर अपने कमरे में बैठ जाते हैं, ऊपर वाले के सहारे पे जो होगा। तो আর এই সমস্ত সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের মানুষ তারা আতঙ্কে এখন রয়েছেন, কারণ যে প্রস্তুতি চলছে, যেভাবে টহল চলছে, তাতেই তাদের আতঙ্ক ক্রমাগত বাড়ছে। 2019 সালে পুলওয়ামা হামলার কয়েকদিন পর থেকেই শুরু হয় পাকিস্তানের দিক থেকে ব্যাপক গোলাগুলি। মার্সেরি এই গ্রামেও আছড়ে পড়ে পাক গোলা, মৃত্যু হয় 3 জনের। আর তারপরে 10 লক্ষ টাকা খরচ করে গ্রামেরই বাসিন্দারা বানিয়েছেন বাংকার সীমান্তের গ্রামে, যার সাক্ষী থাকলো TV9। মার্সারি থেকে কিছু দূরেই চৌকিবল গ্রাম। এই গ্রামে এর আগে 2019 সালে পাকিস্তানের দিক থেকে শেলিং হয়ে 3 জনের মৃত্যু হয়েছিল। আর সেই থেকে শিক্ষা নিয়ে এক একটা বাড়িতে তারা নিজেদের উদ্যোগে তারা বাংকার তৈরি করেছেন পাক শেলিং থেকে বাঁচতে। সেরকমই একটা বাংকার এই বাড়িতে আমরা দেখতে পাচ্ছি। মূল বাড়ির থেকেই একটা দরজা বেরিয়ে গেছে এবং সেখান থেকে এই বাংকারটা তৈরি হয়েছে। একদম কংক্রিটের মোটা যে কংক্রিট, যাতে কোনোভাবে পাকিস্তানের দিক থেকে শেলিং হলে যাতে তার তলায় বাংকারে যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য অন্তত আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ফুটের কংক্রিটের মোটা দেওয়াল ওপরে রয়েছে এবং তার তলায় এইরকমই একটা ছোট্ট প্রায় 3.5-4 ফুটের দরজা এবং দরজার তলায় একটা বড় ঘর, প্রায় 12 থেকে 14 ফুটের 12 বাই 14 ফুটের একটা ঘর রয়েছে। মেঝেতে কাঠ পাতা রয়েছে। ये बंकर आपने क्यों बनाया? ये कितना एरिया कितना होगा ये बंकर का? ये लगभग 18 बाय 18 है लगभग। 18 फुट बाई 18 फुट। 18 बाय 18। और ऊपर में छत ऊपर लगभग इसको 18 इंच लगा पड़ा है ये स्लेब। ওপরে যেমন ছাদটা প্রায় 1.5 ফুট 18 ইঞ্চির মোটা কংক্রিটের পাত রয়েছে, সেরকমই দেওয়ালগুলো 3 থেকে 3.5 ফুটের বলে দাবি করছেন। এবং এই বাংকার যাতে কোনোভাবে, এই বাংকার এতটাই মজবুত করে বানানো হয়েছে যাতে কোনোভাবে পাকিস্তানের দিক থেকে শেলিং হলে সেখানে যাতে যারা আশ্রয় নেবেন তাদের কোনো ক্ষতি না হয়। ये बंकर क्या अब गवर्नमेंट से बना दिया गया? नहीं, ये तो हमने अपने पैसों से बनाया है। कम से कम 10 लाख रुपए लगा है इस बैंकर को। और जब शेलिंग हो जाती है तो उस वक्त नहीं मिलता है भागने का। जब फैमिली बड़ी होगी, घर में माँ है, बच्चे हैं, अच्छा लेडीज़ है, तो उनको जल्दी शिफ्ट करके इधर ले आते हैं। पिछले दफ़ा कब? ये लगभग 2019 में हुआ था।
2000 नुकसान हुआ था। हमारी एक कज़न थी, वो उसकी डेथ हो गई थी, और हमारा एक बच्चा था यहाँ पर 15 साल का, उसकी भी डेथ हो गई थी, और एक छोटा बच्चा था 3-4 साल का इधर पार तुमना में, उसकी भी डेथ हो गई थी उसमें, उस शेलिंग में। এর আগে বিভিন্ন সময় তাদের গ্রামে এভাবেই পাকিস্তানের দিক থেকে এসে গোলা পড়ে মানুষের মৃত্যু হয়েছে, বাড়িঘর নষ্ট হয়েছে, এবং সেই কারণেই এই ধরনের বাংকার খালি এই বাড়িতে নয়, এরকম এই গ্রামের বিভিন্ন জায়গায় এই ধরনের বাংকার তৈরি হচ্ছে। কিছু কিছু জায়গায় সরকার থেকে বাংকার তৈরি করে দেওয়া হচ্ছে যাতে গ্রামের মানুষ আশ্রয় নিতে পারেন। এবং সব মিলিয়ে পহেলগাম হত্যাকাণ্ডের পরে যত সীমান্তে উত্তেজনা বাড়ছে, ততই এই সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষের আতঙ্ক বাড়ছে, উৎকণ্ঠা বাড়ছে, এবং সেই সঙ্গে সঙ্গে আশঙ্কা বাড়ছে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, চকিবল, কুপওয়াড়া। প্রস্তুতি সব স্তরে, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি নৌসেনা। আরব সাগরের শক্তি প্রদর্শন ইন্ডিয়ান নেভির। ফের যুদ্ধ জাহাজ থেকে মিসাইল ছুড়ল নৌসেনা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হলো। এটার এখন লং রেঞ্জ ফায়ারিং শুরু হয়ে গেছে। এটা একটা মহড়ার মধ্যে হচ্ছে, কিন্তু এইসব জিনিস হচ্ছে ব্যাটল প্রিপারেডনেস, মানে তৈরি হওয়ার, যেরকম নাকি খেলাধুলার আগে একটা খাটা ঘামিয়ে নেওয়া হয়, সিমিলারলি যুদ্ধের আগে যে প্রিপারেশন দরকার থাকে সেই ধরনের প্রিপারেশন এই মুহূর্তে চলছে। তো আরব সাগরে যেই আমাদের নৌসেনা করছে সেটা হচ্ছে প্রায় যুদ্ধের আগে যা প্রিপারেশন দরকার থাকে সেই প্রিপারেশনে চলছে। সীমান্তে যুদ্ধের দামামা, আমরা তৈরি, সব পরিস্থিতির জন্য প্রস্তুত। যুদ্ধ মহড়ার ভিডিও পোস্ট করে কড়া বার্তা এবার ভারতীয় সেনার। ইন্ডিয়ান আর্মির পোস্ট করা ভিডিও। আর এই আবহের মধ্যে বিদেশমন্ত্রীর সঙ্গে কথা ব্রিটেনের বিদেশ সচিবের। সন্ত্রাস মোকাবিলায় ভারতের জিরো টলারেন্স। জয়শঙ্কর এ কথায় জানিয়েছেন খুব স্পষ্ট করে। বিদেশমন্ত্রীর সঙ্গে কথা ব্রিটেনের বিদেশ সচিবের, আর সেখানে জয়শঙ্কর তিনি পরিষ্কার করে দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কোনো রকম ভাবে তাদের যে পদক্ষেপ, যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তৈরি করে রেখেছে এবং জিরো টলারেন্স নীতিতেই এগোবে ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় চাপ বাড়ছে পাকিস্তানের। এবার ভারতের পাশে থাকার বার্তা FBI প্রধানের। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট মার্কিন গোয়েন্দা সংস্থার অর্থাৎ FBI প্রধান কাশ প্যাটেলের। পাকিস্তানের চাপ বাড়ছে বহু দিক থেকেই। বন্ধু দেশকে তারা পাশেই পাচ্ছে না। পাক প্রধানমন্ত্রী সাফাইকে গুরুত্বই দিলেন না ইরানের প্রেসিডেন্ট। মোদীকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করলেন ইরানের প্রেসিডেন্ট। সন্ত্রাস নির্মূল করতে একজোট হয়ে লড়াইয়ের ডাকও দিয়েছেন।